আপনারা জানেন যে আমি চাকরি হারিয়েছিলাম, আমি এই প্রশ্ন তুলেছিলাম যে সাংবাদিকদেরকে মাসের পর মাস যখন বেতন দেওয়া হয়, তার সামনে যখন কেউ 5,000 10,000 টাকা উপস্থাপন করে, সেই ব্যক্তির কাছে ওই ন্যায্যতার প্রশ্নটা থাকে না। তাহলে বাংলাদেশের সাংবাদিকরা যাতে সত্যিকার অর্থে মিনিমাম টাকা পায়, এই কথাগুলো রাজনীতিবিদদেরকে বলতে হবে যে আমি চাই না তুমি আমার দাসত্বে পরিণত হও, আমার স্তুতি গঠন করো। আমরা এই মুহূর্তে যে বাংলাদেশে আছি সেটা হচ্ছে একটা খুবই কম্পার্টমেন্টেড বাংলাদেশ। শেখ হাসিনা যাওয়ার পরে ভেঙে গিয়েছে। আমাদের যে ঐক্যের নামে আমরা সবাই সংঘবদ্ধ হয়েছিলাম, সেখানে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে, ভয়ঙ্কর প্রতিহিংসা। প্রত্যেকে তার স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য, তার রাজনৈতিক বয়ান তৈরি করার জন্য যে জায়গাগুলোতে কাজ করার প্রয়োজন ছিল সেগুলো কাজ করেনি। আমি এই ব্যাপারে সবসময় একটা ছোট্ট গল্প বলে থাকি যে বাংলাদেশের মানুষ বুফে খাইতে জানে না। যখন আপনি বুফেতে আমন্ত্রণ জানাবেন, দেখবেন যে সে একবারে পুরা প্লেটে খাবার ভরে নিয়ে খাবারগুলো মাখিয়ে ফেলে এবং তারপরে আর কোনো খাবারের সে টেস্ট পায় না। কিন্তু এই বুফে খাওয়ার টেন্ডেন্সিটা হচ্ছে বারবার গিয়ে আস্তে 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 করে আপনি 10টা বার গিয়ে রাউন্ডে গিয়ে খাবারটা নিয়ে খাবেন এবং প্রত্যেকটা খাবারের টেস্ট আপনি আলাদা করে পাবেন। ফলে অনেকগুলো কমিশন হয়েছে, কোনো কমিশনের কোনো কাজ আমরা বাস্তবিক অর্থে প্রায়োগিকভাবে দেখতে পেয়েছি খুবই কম। আমি বিশেষ করে কথা বলবো মানবাধিকার এবং সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতা। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে বাংলাদেশে আপনি ন্যায্যতার প্রশ্নে কথা বললেই আপনাকে ভারতীয় দালাল হিসেবে ট্যাগ করা হচ্ছে। আমাকে আগে যখন বলা হতো, আমি যখন আগে কথা বলতাম, আমাকে বলা হতো যে আপনি পাকিস্তানে চলে যান, পাকিস্তান প্রীতি দেখাইতেছেন। এখন সেই কথাটা ঘুরে হয়েছে যে আপনি ভারতে চলে যান। আমি প্রতিবারই বলি আমাকে টিকিট কেটে দেন, আমি প্রত্যেকটা দেশেই যেতে চাই, কিন্তু আমাকে দেওয়া হয় না। গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে যেটা সংকট সৃষ্টি হয়েছে যে কেবলমাত্র আমরা আগে ডিজিএফআই বা এনএসআই থেকে কিছু কল পেতাম, সেখান থেকে তারা খুব ফর্মাল ওয়েতে আমাদেরকে জিজ্ঞাসাবাদের নামে আমাদের আমাদের দেশপ্রেম পরীক্ষার একটা কাজ করতেন, আমি দেশপ্রেমিক কিনা, দেশের জন্য কাজ করছি কিনা, এই ধরনের পরীক্ষায় আমাদেরকে অবতীর্ণ হতে হতো। কিন্তু এখন আমাদেরকে হতে হয় যে আমি আসলে কোনো ধর্মের প্রতি এলিজিয়েন্স আমার আছে কিনা, কোনো ধর্মের প্রতি আমার ভালোবাসা আছে কিনা, এই ধরনের একটা জায়গা থেকে আমাকে দায়বদ্ধ, এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে আমাকে সাংবাদিকতা করতে হয়। এবং এই জিনিসটা আমার কাছে সাংবাদিক হিসেবে খুবই একটা অ্যালার্মিং ট্রেন্ড। এইটা শুধু এরকমই হয়নি বাংলাদেশে, আমি এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এমনও হয়েছে ফোন কল করে খুবই প্রভাবশালী অফিস থেকে ফোন করে বলা হয়েছে এই সম্পাদককে সরে যেতে হবে, তার বদলে আপনারা যাকে ইচ্ছা তাকে নেন। আপনি যখনই এই সরকারের সমালোচনা করছেন, আপনাকে বলা হচ্ছে যে আপনি হয় বিএনপির লোক আর না হলে ভারত বা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এরকম একটা প্রেক্ষাপটে ভারত মানে হঠাৎ করে যে এত মিডিয়া তৈরি হয়েছে, আমরা এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি দেখতে পাইনি। কেন এত মিডিয়া তৈরি হলো এবং কারা এগুলোকে ফাইন্যান্স করছে আমরা এখনও জানি না। এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে তৈরি হলো, এরা কার প্রোপাগান্ডা করছে। আমরা দেখতে পেয়েছি যে অনেক প্রোপাগান্ডা করা হচ্ছে এবং আমাকে নিয়ে যখন করা হয়েছে সবাই মজা পেয়েছে, তারপর আমরা দেখেছি আসিফ নজরুল স্যারকে নিয়েও করা হয়েছে। মানে কাউকে বাদ দেওয়া হয়নি। যে কাজটা আগে জিল্লুর ভাইকে নিয়ে সময় টেলিভিশনের মতো টেলিভিশনগুলো করতো, সেই কাজগুলো এখন আমেরিকাতে বসে পরিচালিত বিভিন্ন চ্যানেলগুলো থেকে আমাদের বিরুদ্ধে করা হচ্ছে। তার মানে পার্থক্যগুলো আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। কিন্তু এখন সংকটগুলোর সমাধানের জায়গাটা কোথায়? সমাধান হচ্ছে যে আমরা যখন ভাবছি বাংলাদেশকে নিয়ে ভাবছি, তখন আমরা কম্পার্টমেন্টেড হয়ে যাচ্ছি। অর্থাৎ আমি যখন পাহাড়ের মানুষকে নিয়ে ভাবছি, শুধু পাহাড়ের মানুষগুলোই ভাবছে। যখন আমি সংখ্যালঘুদের কথা নিয়ে ভাবছি, শুধু যেন এটা যারা হিন্দু সম্প্রদায়ের বা সনাতনের মানুষ তারাই শুধু ভাবছেন। কিন্তু এটা যে সামগ্রিক যে ভাবনাটা, এইটা আমার প্রিয় বন্ধু মিলিরাও ভাবছেন না। মিলিরা মুখে মুখে বলছেন যে তারা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চান, কিন্তু তারা প্রথমেই টার্গেট করছেন যে তারেক রহমানকে কিভাবে এখানে অ্যাসেসিনেট করা যাবে, অর্থাৎ অর্থাৎ ভাষায় অ্যাসেসিনেট করা যাবে। অর্থাৎ তারা যে ঐক্যবদ্ধ একটা সমাজের কথা বলছেন, তাদের কাজ হচ্ছে কতক্ষণে বিএনপিকে আপনার মানুষের সামনে ছোট করে আপনি আপনার দায়বদ্ধতা নিশ্চিত না করে কথা বলছেন। নয়া বন্দোবস্তর নামে কেবলমাত্র এই নৃশংস অপপ্রচারের একটা সংস্কৃতি হয়েছে, যেটা এখন পর্যন্ত আমি কোনো পরিশীলিত ভাবনা কারোর মধ্যে দেখতে পাইনি, দুই একজন উপদেষ্টা ছাড়া, যারা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশকে চিন্তা করেছেন। বাদ বাকি সবাই আখের গড়িয়েছেন এবং এমনও উপদেষ্টা আছেন যিনি আপ বাংলাদেশকে ফাইন্যান্স করেছেন। তা এইগুলো বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং।
বাংলাদেশের এই আমরা চেয়েছিলাম এই কিচেন ক্যাবিনেট বলেন বা এই ধরনের জনগণের বিচ্ছিন্ন কিছু মানুষের এক ধরনের ক্ষমতার অপপ্রয়োগের বাইরে এসে আমরা যেন সবাই মিলে সমাজটাকে করতে পারি। এখন মিডিয়ার ক্ষেত্রে কি হয়েছে, মিডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, মিডিয়াতে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। খুবই আনফর্চুনেটলি যে সরকারি যখনই আসে কেউই অ্যাকাউন্টেবিলিটির কথা বলেন না। আমরা বলছি যে মিডিয়ার অ্যাকাউন্টেবিলিটি খুব জরুরি, এবং এই অ্যাকাউন্টেবিলিটিটা কেবলমাত্র আপনি একটা কমিশন করে দিবেন, সেই সাংবাদিক ঢাকা শহরে অবৈধভাবে 5টা ফ্ল্যাট নিয়েছে, তার কাছে যে আমাকে নাকে খত দিতে হবে যে আমি ভালো সাংবাদিকতা করতে চাই, আমি দুঃখিত, আমি সেটা করতে রাজি না। আমি মনে করি মিডিয়ার জন্য কেবলমাত্র যে মিডিয়া পার্সন হতে হবে সেটা না, এমনও হতে পারে যারা সত্যিকার অর্থে দেশে বিদেশে সাংবাদিকতা করে তাদের সুনাম কুড়িয়েছেন, সেই মানুষগুলো নিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটি কমিশন হওয়াটা খুব প্রয়োজন। মিডিয়া কমিশন না, সাংবাদিকতা কমিশন না, অ্যাকাউন্টেবিলিটি কমিশন থাকবে, যার মধ্য দিয়ে আপনি মিথ্যাচার করছেন কিনা সাংবাদিক হিসেবে প্রথমে আপনাকে অ্যাকাউন্টেবল করা হবে। আমি যদি মিথ্যাচার করি আমার সংবাদপত্র মাধ্যমে, আমি যেন অ্যাকাউন্টেবল হই, সেইটা রাজনীতিবিদদেরকে এনশিওর করতে হবে। দ্বিতীয়টা করতে হবে যে সাংবাদিকরা ঠিকভাবে টাকা পাচ্ছেন কিনা। সাংবাদিকদেরকে এখন বলা হয় যে এক একটা পত্রিকা হাউসগুলো তৈরি হচ্ছে সেখানে শ্রম দাস তৈরি করার জন্য। দাস কেবল দাস তৈরি করে, যাদেরকে হয় মনস্তাত্ত্বিক দাস অথবা কায়ক দাস। এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থে গণমাধ্যমের জন্য ন্যূনতম কাজ, আপনারা জানেন যে আমি চাকরি হারিয়েছিলাম, আমি এই প্রশ্ন তুলেছিলাম যে সাংবাদিকদেরকে মাসের পর মাস যখন বেতন দেওয়া হয়, তার সামনে যখন কেউ 5,000 10,000 টাকা উপস্থাপন করে, সেই ব্যক্তির কাছে ওই ন্যায্যতার প্রশ্নটা থাকে না। তাহলে বাংলাদেশের সাংবাদিকরা যাতে সত্যিকার অর্থে মিনিমাম টাকা পায়, এই কথাগুলো রাজনীতিবিদদেরকে বলতে হবে যে আমি চাই না তুমি আমার দাসত্বে পরিণত হও, আমার স্তুতি গঠন করো। তৃতীয় যে জিনিসটা হচ্ছে, আমাদের দেশের গণমাধ্যমগুলো জনগণকে ঠকাচ্ছে। গণমাধ্যমের যে অপিনিয়ন তৈরি করে, এখন যেমন দক্ষিণপন্থীদের একটা ভয়ঙ্কর উৎপাদন হচ্ছে এবং তারা কাউকে কাউকে নতুন করে কাল তৈরি করছে, সেই কাল তৈরি করার ক্ষেত্রে গণমাধ্যম একটা নৈরাজ্যজনক ভূমিকা পালন করছে। আমাদের উচিত প্রত্যেকটা ঘটনাকে বস্তুনিষ্ঠভাবে তদন্ত করে, অনুসন্ধানী হোক আর সেটা স্বাভাবিক রিপোর্ট হোক, তার মধ্য দিয়ে প্রকাশ করা। সেইখান থেকে সরে এসে আমরা কেবলমাত্র সেই সাংবাদিকতা করছি যে সাংবাদিকতার মধ্য দিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে নৈরাজ্যজনক হামলাকে বৈধতা দেওয়া হয়। এই জায়গাটাতে যদি ভবিষ্যতের জন্য আমার সাজেশন থাকবে, সারাপ আছেন এখানে, ইফতেখার ভাই আছেন, আমার মনে হয় যে নাগরিক একটা কোয়ালিশন হওয়া দরকার সাংবাদিকতা নৈতিকতার জন্য, এবং সাংবাদিকতার অবশ্যই যাতে রক্ষা করা হয়। তা না হলে ভবিষ্যতে যে সরকারই আসুক এবং তার পরবর্তীতে যারা আসবে, প্রত্যেকেই এই সাংবাদিকতাকে এমনভাবে ভেঙে চুরে দিবে যে আমরা দাঁড়াতেই পারবো না। এবং একই সঙ্গে আমি বলি, এই সরকারের একটা বড় সংকট, আমি শেষ করব ভাইয়া, জিলুর ভাই, এই সরকারের একটা বড় সংকট রেখে গেছে। সেটা হচ্ছে যে আমাদের যারা নাগরিক সমাজের প্রতিনিধি ছিলেন, আমাদের খুবই প্রিয় মানুষ, আসিফ স্যার থেকে শুভ্র ভাই, সবাই আমাদের প্রিয় মানুষ, সেই মানুষগুলো এখন সরকারে আছেন। পরবর্তীতে সরকার থেকে যাওয়ার পরে নাগরিক সমাজের প্রতি মানুষের যে এক্সপেকটেশন ছিল সেটা আর একই রকম নাও থাকতে পারে। এই জন্য যারা বর্তমান সমাজে নাগরিক সমাজের প্রতিনিধি এবং ভবিষ্যতেও যারা হবেন এবং যারা ক্ষমতা থেকে হয়তো 1 মাস ভিতরে যারা ক্ষমতা থেকে চলে যাবেন, তারা যেন এই প্রত্যেকটা মানুষকে ওন করে এবং এদের একটা নাগরিক কোয়ালিশন হয়, ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডিওলজি, ইররেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড ফেইথ। এইটা যদি আপনারা না করতে পারেন, ভবিষ্যতে আমাদের জন্য কথা বলার, আমাদের মতো ক্ষুদ্র মানুষদের জন্য কথা বলার কোনো জায়গাও থাকবে না এবং আমাদের অস্তিত্ব সংকটে পড়বে।